প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রেজাউল করিম রেজা। বাংলা ব্যাকরণে আমরা একটা খুব সহজ বিষয় বাক্য বাক্য থেকে দেখি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাক্য থেকে প্রায় হচ্ছে যে কিছু মার্ক আমাদের হচ্ছে কমন থাকে। খুব সহজ একটা টপিক, কিন্তু আমরা অনেক সময় এই সহজ টপিকের আনসার করতে গিয়ে অনেক হচ্ছে নির্দ্বিধায় পড়ে যায়। সো আজকের ক্লাসে আমরা যেটা চেষ্টা করব, বাংলা ব্যাকরণের বাক্য বাক্য কি, বাক্য কাকে বলে, বাক্যের যে প্রকার ভেদগুলো আছে, এই বিষয়গুলা আজকে আমরা পুরোপুরি আলোচনা করব। দেখেন, বাক্য বলতে বোঝায় বাক্য আসলে কি। বাক্যকে যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে বাক্য হচ্ছে কতগুলা শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, তখন তাকে বলা হয় বাক্য। ওকে, তাহলে আমরা কি বললাম? বাক্য মানে হচ্ছে কতগুলা ওয়ার্ড, কতগুলা শব্দ শব্দ পাশাপাশি বসে কি করবে? বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, সম্পূর্ণরূপে প্রকাশ করে। তাহলে কতগুলা শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে আমরা বলি বাক্য। দ্যাটস মিন, এটার অর্থ এটা দাঁড়াইলো, যখন একের অধিক শব্দ পাশাপাশি বসে একজন মানুষের কথা বা কোনো কিছু প্রেজেন্ট করে। যেমন আমি বললাম যে জামাল বই পড়ে। দেখেন, জামাল বই পড়ে, এই বাক্যে জামাল বই পড়ে, এইখানে জামাল একটা শব্দ, বই একটা শব্দ এবং পড়ে একটা শব্দ, তিনটা শব্দ। এবং আমরা আরেকটা জিনিস জানবো, শব্দ কি? শব্দ হচ্ছে যখন কয়েকটা বর্ণ মিলিত হয়ে একটা ওয়ার্ড দিবে, একটা মিনিং দিবে, তখন সেটা হচ্ছে শব্দে পরিণত হয়। এবং দেখেন, এই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয়ে যায় কি? তার নাম হয়ে যায় পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, সেটাকে আমরা কি বলি? আমরা হচ্ছে পদ বলি। আপনারা দেখবেন যে পদের যে হচ্ছে, যদি আমরা সংজ্ঞা দেখি, পদ কি? পদ হচ্ছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটা পদ বলে, তাই না? তাহলে এই যে এখানে হচ্ছে তিনটা পদ আছে, বেসিক্যালি কি আছে? তিনটা পদ। তাহলে একের অধিক শব্দ পাশাপাশি বসে যদি একটা মনের ভাব প্রকাশ করে, তখন সেটাকে হচ্ছে আমরা বাক্য বলি। এখন দেখেন, বলা হয় যে ভাষার উপাদান কি? ভাষার উপাদান বা হচ্ছে ভাষার উপকরণ বলা হয়, বা ভাষার প্রাণ বলা হয়। এই যে ভাষার প্রাণ, আমরা যে বিভিন্ন ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলাতে কথা বলি, এইগুলো আসলে কি? শব্দ। আপনি হচ্ছে বাক্য ছাড়া কথা বলতে পারবেন, কোনো ভাষা প্রেজেন্ট করতে পারবেন না। এই জন্য বলা হয় ভাষার প্রাণ। ভাষার প্রাণ কে? ভাষার প্রাণ হচ্ছে আপনার বাক্য। ভাষার প্রাণ বলা হয় বাক্যকে। বাক্য হচ্ছে ভাষার প্রাণ। ওকে, আবার দেখবেন ভাষার উপকরণ। ভাষার উপকরণ কি? ভাষার উপকরণ বাক্য। তারপরে দেখেন ভাষার উপাদান। ভাষার উপাদান কি? ভাষার উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার উপাদান কি? ভাষার উপাদান হচ্ছে ধ্বনি। আবার দেখেন বাক্যের উপাদান কি? বাক্যের উপাদান শব্দ। ঠিক আছে, বাক্যের মৌলিক একক বা বাক্যের মৌলিক একক কি? বাক্যের মৌলিক একক হচ্ছে শব্দ। মানে কি? বাক্যকে ভাঙলে শব্দ পাওয়া যাইতেছে। ভাষাকে ভাঙলে হচ্ছে আপনার ভাষার যে প্রাণ, ঠিক আছে, প্রাণ বলা হইতেছে কাকে? প্রাণ বলা হইতেছে বাক্যকে। আবার ভাষার উপকরণ বলা হয় বাক্যকে, ভাষার উপাদান বলা হয় ধ্বনিকে। এই দুইটা জিনিস খুব খেয়াল করে দেখবেন, ভাষার উপকরণ হচ্ছে বাক্য, ভাষার উপাদান হচ্ছে ধ্বনি। তাহলে দেখতেছি, যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলো, তখন সেটা বাক্য হয়ে গেল। মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে বাক্য হয়ে যায়। এই যে একটা বাক্যে দুইটা অংশ থাকে। কয়টা অংশ? একটা বাক্যে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। ওকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। এই যে বাক্যের দুইটা অংশ থাকে। কয়টা? দুইটা অংশ থাকে। একটা হচ্ছে কি? উদ্দেশ্য। ওকে, আরেকটা কি? আরেকটা হচ্ছে বিধেয়। একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে বিধেয়। তাহলে বাক্যটি যাকে উদ্দেশ্য করে সম্পাদিত হয়, কি হয়? বাক্যটি যাকে উদ্দেশ্য করে সম্পাদিত হয়,
বাক্যটি যাকে উদ্দেশ্য করে সম্পাদিত হয় সেটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য। ঠিক আছে, যাকে উদ্দেশ্য করে সম্পাদিত হয় সেটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য, সেই অংশটাকে বলা হয় বাক্যের উদ্দেশ্য। মানে যাকে কেন্দ্র করে বাক্যটা সংগঠিত হবে, যে বাক্যের কর্তা হিসেবে থাকবে, সে হচ্ছে বাক্যের উদ্দেশ্য। বিধেয় কি উদ্দেশ্য যাকে কেন্দ্র করে হয়। ওকে, উদ্দেশ্য যাকে কেন্দ্র করে হয়, বা আপনার হচ্ছে যে বাক্যের উদ্দেশ্য যা করে সেটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য যেটা করবে সেটা হচ্ছে বিধেয়। অথবা আপনারা বলতে পারেন যে উদ্দেশ্যে বাক্য সম্পাদিত হয়, সেটাকে বলা হয় কি বিধেয়। তাহলে উদ্দেশ্য হচ্ছে যাকে উদ্দেশ্য করে বা যাকে কেন্দ্র করে, যদি বুঝতে সমস্যা হয় তাহলে এরকম লিখতে পারেন যে যাকে কেন্দ্র করে বাক্যটা সম্পাদিত হয় সেটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য, আর যে উদ্দেশ্যে বাক্যটা সম্পাদিত হয় সেটা হচ্ছে কি বাক্যের বিধেয়। তাহলে দেখেন জামাল বই পড়ে, এইখানে দেখেন তো এই যে জামাল যাকে কেন্দ্র করে বাক্যটা সম্পাদিত হয়, এই জামালটা কি হবে? জামালটা হবে উদ্দেশ্য। জামাল উদ্দেশ্য। ওকে, পরে কি করে? জামালকে উদ্দেশ্য করে কি হয়েছে? জামাল বই পড়ে, এইটুকু হচ্ছে বিধেয়। তাহলে একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। যাকে কেন্দ্র করে বাক্যটা সম্পাদিত হবে সে হচ্ছে বাক্যের উদ্দেশ্য, যাকে কেন্দ্র করে বাক্য সম্পাদিত হবে সে হচ্ছে বাক্যের উদ্দেশ্য। উদ্দেশ্য যা করবে বা উদ্দেশ্যকে কেন্দ্র করে যেটুকু সম্পাদিত হবে সেটা হচ্ছে বিধেয়। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন আমরা খুব সহজেই কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় এই দুইটা জিনিস খুব সহজেই জানলাম। ওকে, তাহলে যদি মনে করেন আমি এরকম হচ্ছে বললাম যে মনে করেন হইতেছে সুমনের মেয়ে সুমি গাছতলায় বসে বই পড়ে। ঠিক আছে, সুমনের মেয়ে সুমি গাছতলায় বসে বই পড়ে, এটা হচ্ছে একটা বাক্য। এই বাক্যের উদ্দেশ্য কোনটুকু হবে, বিধেয় কোনটুকু হবে, এটা আইডেন্টিফাই করতে হবে। উদ্দেশ্য কোনটুকু হবে, বিধেয় কোনটুকু হবে। ওকে, আইডেন্টিফাই করেন। সুমনের মেয়ে গাছতলায় বসে বই পড়ে, তাহলে এই বাক্যের উদ্দেশ্য কাকে কেন্দ্র করে বাক্যটা সম্পাদিত হয়েছে? কাকে কেন্দ্র করে? নিশ্চিত এখানে সাবজেক্ট হচ্ছে সুমি, কর্তাকে সুমি। ওকে, সুমি, এই যে দেখেন এই পাশে আরেকটুকু জিনিস আছে, সুমনের মেয়ে সুমি। তাহলে এই যে শুধু সুমিকে উদ্দেশ্য বললে হবে না, এটুকু হচ্ছে আপনার উদ্দেশ্য। এটা হচ্ছে কি উদ্দেশ্য। ওকে, এটা হচ্ছে উদ্দেশ্য পুরোটুকু, সুমনের মেয়ে সুমি এইটুকু। আর এই যে অংশটুকু দেখতেছেন সুমনের মেয়ে, এটা যদি উদ্দেশ্য হয়, এটুকুকে আমি সুমিকে প্রসারণ করলাম, সুমিকে টেনে বড় করলাম, সুমনের মেয়ে সুমি, এই জন্য এটাকে বলা হয় উদ্দেশ্য প্রসারক। কি বলা হয়? উদ্দেশ্যকে কি করলাম? প্রসারিত করলাম, বড় করলাম। ওকে, তাহলে আশা করি বুঝছেন এই জিনিসটা, যে সুমি গাছতলায় বসে বই পড়ে, যদি এইটুকু বাক্য হইতো যে সুমি গাছতলায় বসে বই পড়ে, এইটুকু যদি বাক্য হইতো, তাহলে দেখুন এইটুকু নাই। এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে আমরা সুমি দাগাইতাম, সুমি হচ্ছে উদ্দেশ্য। বিধেয় হইতেছে গাছতলায় বসে বই পড়ে। ঠিক আছে, যেটা যা করে, তাহলে কি করে? বই পড়ে, এটা হচ্ছে বিধেয়। এটা কি? এটা হচ্ছে বিধেয়। এখন দেখেন এই যে সুমিকে মডিফাই করছে, তাই না? সুমিকে সম্প্রসারণ করছে কতটুকু? সুমনের মেয়ে সুমি, এই জন্য এটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক, বা এইটুকু হচ্ছে বাক্যের উদ্দেশ্য, আর এইটুকু হচ্ছে কি বাক্যের বিধেয়।
আশা করি যদি বড় রকমের কোনো বাক্য আসে তখন হচ্ছে আমরা এইভাবে আইডেন্টিফাই করব। ওকে, এইটুকু হচ্ছে উদ্দেশ্য, এইটুকু হচ্ছে বিধেয়। আবার শুধু সুমি উদ্দেশ্য এরকম হবে না। এই যে অংশটুকু এটা বেসিক্যালি সুমিকে ইন্ডিকেট করছে, সুমনের মেয়ে সুমি, সুমিকে কিন্তু ইন্ডিকেট করছে। ওকে, তাহলে গাছতলায় বসে আবার বই পড়ে, বই পড়ে বিধেয়, কিন্তু দেখেন কোথায় বসে বই পড়ে, গাছতলায় বসে বই পড়ে। তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিধেয়, উদ্দেশ্য একটা হচ্ছে বিধেয়। এরকম আপনার হচ্ছে বাক্যের যে প্রধান দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। আচ্ছা, এরপরে আসেন আমরা বাক্য কখন হবে, একটা বাক্য কখন হয়। ওকে, বাক্য কখন হবে, দেখেন বাক্যের একটা আদর্শ বাক্যের একটি আদর্শ বাক্যে বাক্যে তিনটি গুণ থাকে। কয়টা গুণ থাকে? তিনটি গুণ। এই তিনটি গুণ থাকলে বাক্যটি কি হবে? বাক্যটি পরিপূর্ণ হবে। ওকে, একটা আদর্শ বাক্যের তিনটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ হচ্ছে যে আপনার আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। ওকে, দুই নম্বর হচ্ছে আসক্তি, আসক্তি। ওকে, তিন নম্বর হচ্ছে কি? তিন নম্বর হচ্ছে যোগ্যতা, যোগ্যতা। আপনারা হচ্ছে এমসিকিউ আনসার করেন অথবা হইতেছে বোর্ড কোশ্চেন আনসার করেন, ঠিক আছে? এইরকম হচ্ছে যে আপনাদের এই প্রশ্নগুলা হইতেছে ম্যাক্সিমামই বিভিন্ন পরীক্ষায় অবশ্যই আসে, যে কোনটা কোথায় আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বলতে কি বোঝায়, আসক্তি কি, যোগ্যতা কি, অথবা সেন্টেন্স দিয়ে বলবে এখানে কিসের অভাব আছে, ঠিক আছে, এখানে কিসের অভাব আছে এবং হচ্ছে কোন দিক থেকে অভাব আছে। এবং মাঝে মাঝে দেখবেন এই যে আসক্তি বানান থেকে প্রশ্ন আসে। দেখেন আসক্তি বানানটা কিন্তু এরকম, আরেকটা আছে আসক্তি, কারোর প্রতি আসক্তি হওয়া, এডিক্টেড, ঠিক আছে, ওইটা না, এটা হচ্ছে আসক্তি। ওকে, তাহলে দেখেন আকাঙ্ক্ষা মানে হচ্ছে, আকাঙ্ক্ষা বলতে বোঝায় একটা পদ বলার পরে আরেকটা পদ শোনার যে তীব্র ইচ্ছা, ঠিক আছে, এক পদের পরে অন্য পদ শোনার যে তীব্র ইচ্ছা, এটা বেসিক্যালি আকাঙ্ক্ষা। যদি এটা হচ্ছে আকাঙ্ক্ষা কি, এক পদ শোনার পর, এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা, অন্য পদ শোনার ইচ্ছা, এটা কি? এটা হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন আমি বললাম যে আমি আমি তোমাকে, আমি তোমাকে, ঠিক আছে, বাক্যটা কি পরিপূর্ণ? না, পরিপূর্ণ না। আমি তোমাকে কি, আমি তোমাকে কি, আরেকটা পদ শোনার ইচ্ছা আছে না, আরেকটা পদ শোনার ইচ্ছা আছে না, মনে করেন ঘৃণা করি, ঘৃণা করে। ওকে, তখন বাক্যটা কিন্তু পরিপূর্ণ হইল। এই যে আমি তোমাকে বলে আমি স্টপ করে দিলাম, আপনার যে শ্রোতা আছে সে কি করবে? সে আরেকটা পদ শোনার ইচ্ছা প্রকাশ করবে যে আমি তোমাকে, এটা কি করে, ঠিক আছে, আমি তোমাকে কি, এখানে কি হবে, এটা শোনার যে তীব্র ইচ্ছা, যখন এটা পূরণ হইতে হবে, একটা আদর্শ বাক্য হইতে গেলে এই আকাঙ্ক্ষাটা পূরণ হইতে হবে, আকাঙ্ক্ষাটা কি হইতে হবে? পূরণ হইতে হবে। ওকে, আবার দেখেন আসক্তি কি, আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। কি হবে? সুশৃঙ্খল পদ বিন্যাস। আসক্তিটা বেসিক্যালি সুশৃঙ্খল পদবিন্যাস, মানে বাক্যের যে পদগুলো থাকবে এইগুলা সুশৃঙ্খল ভাবে সাজানো থাকবে, মানে একটার পরে আরেকটা সুন্দরভাবে সাজানো থাকবে। যদি সাজানো না থাকে, যদি উল্টাপাল্টা থাকে, তাহলে বাক্যটা হবে না। তাহলে কি হবে না? বাক্যটি হবে না। যেমন মনে করেন হচ্ছে আমি বললাম যে তোমাকে, তোমাকে ওকে করি, ঠিক আছে, ঘৃণা, ঘৃণা, তোমাকে করি ঘৃণা আমি, ঠিক আছে, এরকম যদি আমি বলি, দেখেন সাজানোটা হচ্ছে ঠিকভাবে থাকতে হবে, মানে কর্তা থাকবে, কর্তা থাকবে, কর্ম থাকবে, ক্রিয়া থাকবে। ওকে, আমরা বাংলা বাক্যের যে কর্মটা দেখি, আগে কি থাকে? আগে হচ্ছে কর্তা, তারপরে কি থাকে? তারপরে কর্ম, তারপরে কি? তারপরে হচ্ছে ক্রিয়া। এটা হচ্ছে ফলো করে। এখন কর্তাকে মডিফাই করে আরো আগে আগে আনতে পারেন, কর্তাকে বাড়াইতে পারেন, কর্মকে বড় করতে পারেন, ঠিক আছে, ক্রিয়াটাকে টানতে পারেন। এখন কথা হচ্ছে এই কর্মটা থাকবে, দেখেন আমি করি ঘৃণা আমি, অথবা আমি করি ঘৃণা তোমাকে, এরকম যদি আমি হয়, তাহলে ক্রিয়াপদের যে অর্থগুলো আছে, যে পদগুলো আছে, এগুলো সুন্দরভাবে সাজানো বা সুশৃঙ্খল ভাবে সাজানো, সুশৃঙ্খল পদবিন্যাসে হচ্ছে আসক্তি। প্রশ্ন আসবে যে সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে?
একটা পদকে আপনার হচ্ছে বাক্যকে সুশৃঙ্খল ভাবে সাজানো বা বিন্যস্ত করাকে কি বলে বলে আসত্তি। ওকে, আসত্তি মানে হচ্ছে পদগুলাকে কি করা, সুশৃঙ্খল ভাবে বিন্যাস করা। আরেকটা উপাদান লাগবে, সেটা হচ্ছে বাক্যের যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, বাক্যের কি হইতে হবে, যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা মানে কি, অর্থগত এবং এবং ভাবগত মিল। অর্থগত এবং ভাবগত মিল থাকতে হবে। ওকে, যোগ্যতা মানে হচ্ছে অর্থগত ভাবে আপনি মিল থাকতে হবে এবং ভাবগত ভাবে বাক্যটার মিল থাকতে হবে। যদি অর্থগত এবং ভাবগত মিল না থাকে তাহলে বাক্যটা হবে না। বাক্যটা কি হবে না, হবে না। ওকে, তাহলে অর্থগত মিল এবং ভাবগত মিল এইভাবে কিভাবে, যেমন আমি বললাম ধরে নিতেছে যে হাতি আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে, ঠিক আছে, হাতি আকাশে উড়ে। বাক্য দেখেন, হাতি আকাশে উড়ে, পদগুলা সুশৃঙ্খল ভাবে সাজানো আছে, বাক্যটা কমপ্লিট, হাতি আকাশে উড়ে। ওকে, বাক্যটা হচ্ছে কমপ্লিট। কিন্তু এই যে দুইটা শর্ত পূরণ করে ফেলছে, আকাঙ্ক্ষা শেষ, মিটে গেছে, আর কোনো পদ শোনার আকাঙ্ক্ষা নাই। হাতি আকাশে যদি বলতাম তাহলে আরেকটা পদ শোনার আকাঙ্ক্ষা থাকতো, অথবা হাতি বলে আমি স্টপ করে যাইতাম তাহলে আকাশে উড়ে এটা শোনার আকাঙ্ক্ষা থাকতো। কিন্তু দেখেন আসক্তি হয়ে গেছে, হাতি কর্তা, কর্ম বা কোথায়, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্রিয়া, ক্রোনোলজিটা ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস ঠিক নাই, সেটা হচ্ছে অর্থগত আর ভাবগত মিল। অর্থ বলছি আমি হাতি আকাশে উড়ে, আপনি খেয়াল করে দেখেন হাতি কি আসলেই আকাশে উড়ে কিনা। হাতি কি আকাশে উড়ে? হাতি আকাশে উড়ে না, মানে অর্থগত এবং ভাবগত মিল নাই। এজন্য এটা হচ্ছে কি, এটা এখানে যোগ্যতার অভাব আছে, আদর্শ বাক্য না। আদর্শ বাক্য হইতে গেলে অর্থগত এবং ভাবগত যে মিলগুলা আছে এই মিলগুলা থাকতে হবে, যেটাকে আমরা হচ্ছে শুদ্ধ বাক্য, অশুদ্ধ বাক্য। আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ বাংলা ব্যাকরণের যে টপিক গুলো আছে, বিশেষ করে যে কঠিন টপিক গুলা, বাংলা বানান, বাংলা উচ্চারণ, ঠিক আছে, তারপর হচ্ছে শুদ্ধ বানান, শুদ্ধ বাক্য, ইনশাআল্লাহ আমরা হচ্ছে পরের ক্লাসগুলো যদি আমরা দেখি এবং আমাদের সাথে যদি থাকেন, এই কনফিউশন গুলা ইনশাআল্লাহ আপনাদের দূর হবে। সো দেখেন, যদি আমরা বলি যে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, এই যে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, আমি বললাম মনে করেন হচ্ছে যে এক বিরাট গরু ছাগলের হাট। হ্যাঁ, এক বিরাট গরু ছাগলের হাট আমি বললাম, এখানে দেখেন মিল নাই কিন্তু অর্থগত। এক বিরাট গরু ছাগলের হাট মানে বুঝাইতেছে এক বিরাট গরু ছাগলের হাট, ছাগল আর গরু হইতেছে একটা এবং বিরাট হাট। তাহলে বেসিক্যালি কি ছাগল, একটা ছাগল দিয়ে গরু দিয়ে কি হাট হয়? হয় না। কি হয়? অনেকগুলা গরু ছাগল মিলে একটা বড় হাট হয়। তাহলে বিরাট শব্দটা বেসিক্যালি হবে কোথায়? বেসিক্যালি হবে হাটের আগে। ওকে, তাহলে আমরা এটা লিখবো কি, গরু ছাগলের বিরাট হাট, এরকম হবে। ঠিক আছে, বাক্যটা যদি আমি লিখে দেখেন কি হবে, গরু ছাগলের বিরাট হাট। বিরাট হাট মানে গরু ছাগলের একটা বড় হাট, এটা হবে। কিন্তু আমরা বলি এক বিরাট গরু ছাগলের হাট, ঠিক আছে, মানে কি গরু ছাগলটা একটা বড় গরু ছাগল, একটা বড় গরু দিয়ে একটা বড় ছাগল দিয়ে একটা হাট বসছে, এরকম হবে না। তাহলে কি হবে, গরু ছাগলের বিরাট হাট। ওকে, তারপরে মনে করেন হইতেছে বললাম, আপনার হইতেছে বললাম যে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এখানে মনে করেন খাঁটি গরুর দুধ পাওয়া যায়। বাক্য কি হয়েছে? বাক্য হয়েছে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। বাক্য কি হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ খাঁটি গরু তো খাঁটি হয় না। কি খাঁটি হয়? দুধ খাঁটি হয়। এটা হওয়ার কথা ছিল এইখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, হওয়ার কথা ছিল এটা, এইখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, কিন্তু তা না বলে আমরা বলি এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। গরু খাঁটি হয় না, খাঁটি হয় কি? খাঁটি হয় দুধ খাঁটি হয়। ওকে, তাহলে এই যে ভাবগত অর্থগত মিল বন্ধনটা, এটা আমাকে খেয়াল করতে হবে, এটা আমাকে কি করতে হবে? খেয়াল করতে হবে। ওকে, খেয়াল করলে দেন হচ্ছে একটা কমপ্লিট বাক্য হবে। তাহলে একটা কমপ্লিট বাক্যর ক্ষেত্রে আমরা যখন একটা কমপ্লিট বাক্য করি তখন তিনটা বিষয়কে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এর মধ্যে যদি একটা বিষয় অনুপস্থিত থাকে তাহলে সেটা হবে বাক্য, হবে না। এই জন্য বলে যে একটা আদর্শ বাক্যের তিনটা গুণ থাকতে হবে। একটা আদর্শ বাক্যে তিনটা গুণ থাকতে হবে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আপনার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, শ্রোতার আসক্তি থাকতে হবে, পদগুলা সুন্দরভাবে সাজাইতে হবে, যোগ্যতা থাকতে হবে মানে অর্থগত এবং ভাবগত মিল থাকতে হবে। ঠিক আছে, তাহলেই একটা পূর্ণাঙ্গ বাক্য হবে। এরপরে আসেন বাক্যের প্রকারভেদ। বাক্যের
প্রকারভেদ। এই যে বাক্যের প্রকারভেদ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যাডমিশন এবং হচ্ছে চাকরি পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে আপনার হচ্ছে কি বলে বাক্যের প্রকারভেদ, যেমন সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য, এইগুলা থেকে প্রায় হ্যাঁ ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে। প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সহ বিভিন্ন হচ্ছে যে পরীক্ষায় এই প্রশ্নগুলা কিন্তু এসে থাকে। সো আমাকে জানতে হবে, হ্যাঁ আমাকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে এইগুলার দিকে ফোকাস দিতে হবে, খুব সহজেই যেখান থেকে মার্ক গেইন করা যায় ওইগুলার দিকে হচ্ছে নজর দিতে হবে। মানে ভালো করার জন্য এটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি হচ্ছে যে কোন জিনিসগুলো ভালো করে পড়বেন, কোন জিনিসগুলো পড়বেন না, ঠিক আছে, কোনগুলো স্কিপ করে যাইতে হবে, কোনগুলো একটু জোর দিয়ে পড়লেই ভালো মার্ক পাওয়া যাবে, এইটাই কিন্তু হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। সো দেখেন, আমরা কিছু কিছু টপিক আছে যেগুলো খুব সহজেই পড়লেই পারি, কিন্তু হচ্ছে যে আমরা পড়ি না বা রিভিশন দেই না, অথবা একটু কঠিন আসলো এই জিনিসগুলো থেকে আমরা হচ্ছে গুলাই ফেলি জিনিসগুলো। ঠিক আছে, যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এরকমই একটি টপিক আমরা সব সময় জানি। মনে করেন হইতেছে যে বাক্য যদি আমি একবারে শুরু থেকে শুরু করি, দেখেন বাক্য তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এটাকে ক্লাসিফিকেশন করা হয় যে গঠনগতভাবে বাক্য হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। দুই নাম্বার হচ্ছে জটিল বা মিশ্র বাক্য, জটিল বা মিশ্র। তিন নাম্বার হচ্ছে কি? যৌগিক বাক্য। সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। ওকে, যাদের বেসিক একটু সমস্যা আছে, যাদের একটু বেসিক দুর্বল, আমরা হচ্ছে আগে পড়ি নাই, ঠিক আছে, আগে হচ্ছে ফাঁকি দিয়ে আসছি, তাদের জন্য আশা করি এই ক্লাসটা বেশি কাজে দিবে। সরল বাক্য, কারণ আমরা একদম ডিপলি শুরু থেকে জানবো। ওকে, সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। এই তিনটা ভাবে আপনার হচ্ছে গঠনগত ভাবে বাক্য তিনটা ভাবে হয়। আমি বললাম, মনে করে হচ্ছে একটা বাক্য বললাম যে মেঘ গর্জন করলে হ্যাঁ ময়ূর নৃত্য করে। মনে করেন আমি একটা সেন্টেন্স দিয়ে বললাম মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটা কোন বাক্য? আপনাকে আইডেন্টিফাই করতে হবে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কোন বাক্য? সরল, জটিল, নাকি হচ্ছে যৌগিক? কোন বাক্য? এটাকে হচ্ছে আগে আইডেন্টিফাই করতে হবে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। অথবা কোশ্চেন আসতে পারে এরকম ভাবে চারটা বাক্য দেওয়া থাকবে, নিচের কোনটি সরল বাক্য, নিচের কোনটি যৌগিক বাক্য, হ্যাঁ নিচের কোনটি জটিল বাক্য, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। সো আমরা আইডেন্টিফাই করি, বলি দেখি এটা কি বাক্য। আপনাকে বললো যে মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, এরকম একটা বাক্য দিয়ে দিছে। ওকে, বলবে এটা কোন বাক্য? নিজেরা একটু চেষ্টা করেন, তারপরে হচ্ছে আমরা মিলাইতেছি যে এই বাক্য দুইটা লিখলাম, এটা হচ্ছে কি বাক্য। ঠিক আছে, এটা আপনারা বলবেন, আমি এখনই বলবো না, হ্যাঁ ক্লাস শেষে আপনারা বলবেন। তাহলে দেখেন, সরল বাক্য যদি আমরা পড়ি, সরল বাক্যকে চেনার কিছু কিছু উপায় আছে, যে উপায়গুলা দিয়ে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি এটা হচ্ছে সরল বাক্য। এক নাম্বার কথা, সরল বাক্যটা হচ্ছে খুবই সহজ, খুবই সাবলীল, শুনতে শোনা যাবে। ওকে, খুব সহজ ভাষায় হচ্ছে সহজভাবে আমরা বলে ফেলবো সরল বাক্যে। মনে করেন সরল বাক্যে যেটা থাকবে, একটা কর্তা থাকবে, অলওয়েজ একটা কর্তা এবং হচ্ছে একটি ক্রিয়া থাকবে সরল বাক্যে কি থাকবে? প্রথম শর্ত হচ্ছে একটা কর্তা থাকবে, একটা ক্রিয়া থাকবে। যদি একটা কর্তা থাকে, একটা ক্রিয়া থাকে, তাহলে সেটা সরল বাক্য হবে। যদি একটা কর্তা থাকে, একটা ক্রিয়া থাকে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা সরল বাক্য হবে। যেমন দেখেন যে বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে। এখানে কাকে শ্রদ্ধা করে?
বিদ্বানকে শ্রদ্ধা করে, তাই না? কাকে সবাই শ্রদ্ধা করে? বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে। একটা ক্রিয়া আছে, একটা কর্তা আছে, দ্যাটস মিন এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে সরল বাক্য হবে। আমি সহজেই বলে ফেললাম, এটা হচ্ছে সরল বাক্য হবে। তাইলে যদি খেয়াল করেন যে একটা মাত্র কর্তা থাকবে, একটা মাত্র ক্রিয়া থাকবে, সেটা হচ্ছে কি? সেটা সরল বাক্য হবে। ওকে, 2 নম্বরে একটা জিনিস থাকবে যে একটি সমাপিকা ক্রিয়া থাকতে পারে, একটি অসমাপিকা, লেখেন সমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া। একটা অসমাপিকা ক্রিয়া যদি থাকে একটা বাক্যে, আরেকটা সমাপিকা ক্রিয়া যদি থাকে, তাহলে সেটি কি হবে? সেটি সরল বাক্যের মধ্যে যাবে। ওকে, তাহলে দেখেন সরল বাক্যে প্রথম থাকতে পারে একটা কর্তা একটা ক্রিয়া, এবং ক্রিয়াটা অবশ্যই সমাপিকা। ক্রিয়াটা কি হবে? ক্রিয়াটা হচ্ছে সমাপিকা। তাহলে একটা সমাপিকা ক্রিয়া থাকলে সেটা কি হইতে পারে? সরল বাক্য হইতে পারে। সরল বাক্যের শর্ত এইটা, সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে। 2 নাম্বার যে জিনিসটা আমরা পড়বো, একটা সমাপিকা অসমাপিকা থাকবে, একটা সমাপিকা থাকবে। ভাই আমি সমাপিকা অসমাপিকা বুঝি না, ঠিক আছে? সমাপিকা অসমাপিকা বুঝি না। সমাপিকা কি? সমাপিকা কি? যে ক্রিয়ার কাজটা সমাপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে? যে ক্রিয়ার কাজটা শেষ হয়ে গেছে। যেমন আমি মনে করেন ভাত খাই, বললাম এই যে খাওয়ার কাজটা, আমি ভাত খাই, এটা সম্পূর্ণ হয়ে গেছে, শেষ। খাই, আরো কোনো কিছু আছে? নাই। আমি ভাত খাই, ক্রিয়ার কাজটা সমাপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সমাপিকা। সমাপিকা। অসমাপিকা, অসমাপিকা, অসমাপিকা কোনটা? অসমাপিকা কোনটা? মনে করেন আমি ভাত খেয়ে স্কুলে যাব। কই যাবেন? স্কুলে যাবেন। তাহলে আমি ভাত খেয়ে স্কুলে যাব, এই জায়গায় দেখেন ক্রিয়া কয়টা? এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়া। বলছি যে ক্রিয়ার কাজটা সমাপ্ত হয়ে গেছে সেটা সমাপিকা, যে ক্রিয়ার কাজটা অসম্পূর্ণ সেটা হচ্ছে অসমাপিকা। তাহলে দেখেন 2টা ক্রিয়া আছে, আমি ভাত খেয়ে স্কুলে যাই অথবা স্কুলে যাব। এইখানে যেটা দেখা যাইতেছে কোনটা কোন ক্রিয়া? দেখেন আমি ভাত খেয়ে সমাপিকা হবে, এটা হচ্ছে কি হবে? অসমাপিকা। কারণ এই ক্রিয়ার কাজটা শেষ হয় নাই। ভাত খেয়ে কি? ভাত খেয়ে আরেকটা ক্রিয়া আসতেছে, স্কুলে যাব। এটা কি? সমাপিকা। এই ক্রিয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমি ভাত খাই, এটা হচ্ছে সমাপিকা, আর আমি ভাত খেয়ে একটা ক্রিয়া, সেটা অসমাপ্ত ক্রিয়া, অসম্পূর্ণ ক্রিয়া, এই জন্য এটাকে হচ্ছে অসমাপিকা বলা হয়। স্কুলে যাব, এই ক্রিয়ার কাজটা সমাপ্ত, স্কুলে যাব, ওকে, ক্লোজ হয়ে গেছে, স্কুলে যাব, আর কোনো কিছু আগ্রহ নাই, তাইলে এটা হচ্ছে সমাপিকা। তাহলে এই যে সরল বাক্যে যেটা থাকতে পারে, 1 নম্বর শর্ত হইতেছে সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, মাস্ট। 2 নাম্বার শর্ত হইতেছে একটা সমাপিকা ক্রিয়া থাকতে পারে, একটা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। একটা সমাপিকা ক্রিয়া থাকতে পারে, একটা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, ঠিক আছে? তাহলে বলেন, এই যে উদাহরণ দিলাম না তখন, যে মেঘ গর্জন করলে কি হয়? ময়ূর নৃত্য করে। তাইলে কি হবে? দেখেন এখানে 2টা ভার্ব আছে, 2টা ক্রিয়া আছে। একটা হচ্ছে মেঘ গর্জন করলে, এটা একটা ক্রিয়া, নৃত্য করে, এটা একটা ক্রিয়া। মেঘ গর্জন করলে, ময়ূর নৃত্য করে, 2টা ক্রিয়া না? এখানে দেখেন মেঘ গর্জন করলে কি আছে? এ, তাই না? সমাপিকা ক্রিয়ার সাথে মনে রাখবেন এ থাকে, সমাপিকা ক্রিয়ার সাথে কি থাকে? এ বিভক্তি থাকে। তাহলে মেঘ গর্জন করলে ক্রিয়ার কাজটা সমাপ্ত হয় নাই, ক্রিয়ার কাজটাকে সমাপ্ত হয়েছে, এটা কি? এটা হচ্ছে অসমাপিকা। অসমাপিকা। এইখানে দেখেন ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সমাপিকা, ঠিক আছে? ময়ূর নৃত্য করে, আর কোনো কিছু শোনার আগ্রহ নাই, ঠিক আছে? তাইলে এটা অসমাপিকা, এটা হচ্ছে সমাপিকা। তাহলে যদি একটা অসমাপিকা থাকে, এই যে একটা অসমাপিকা, একটা সমাপিকা যদি থাকে, তাহলে সেটা কি হইতে পারে? সেটা হচ্ছে আপনার, সেটা সরল বাক্য হইতে পারে।
সেটি সরল বাক্য হতে পারে। তারপরে দেখেন বহু অসমাপিকা থাকতে পারে। বহু অসমাপিকা মানে একের অধিক অসমাপিকা থাকতে পারে, এবং এবং কি পারে, এবং হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া থাকতে পারে। একটি সমাপিকা ক্রিয়া, যদি একের অধিক সমাপিকা ক্রিয়া থাকে, অসমাপিকা ক্রিয়া থাকে, এবং হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে সেটা কি হবে? সেটা হবে আপনার সরল বাক্য। যেমন সে গান করতে করতে বা গাইতে গাইতে, হ্যাঁ এটা সুন্দর শোনা যায়, সে গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে গেল। গাইতে গাইতে ক্লান্ত হয়ে গেল। দেখেন এখানে হচ্ছে গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে গেল, গান গাইতে গাইতে। একটা অসমাপিকা, গাইতে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয়েছে, হয় নাই, এটা অসমাপিকা। ক্রিয়ার কাজ যেটা সম্পূর্ণ হয় নাই সেটাই অসমাপিকা। তাইলে সে গান গাইতে গাইতে, গাইতে অসমাপিকা, এইখানে গাইতে অসমাপিকা, হয়ে ক্লান্ত হয়ে, হওয়াও কিন্তু একটা ক্রিয়া, হ্যাঁ এইটা অসমাপিকা গেল, এখানে যা শেষ হয়েছে, এটা কি? এটা হচ্ছে সমাপিকা। আর এটা অসমাপিকা, এটা অসমাপিকা, এটিও কি? এটাও অসমাপিকা, সমাপিকা, এইটিও কি? এটাও হচ্ছে অসমাপিকা। তাহলে দেখেন একের অধিক অসমাপিকা যদি থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনার সরল বাক্য হইতে পারে। দ্যাটস মিন, দেখবেন খেয়াল করে, যদি একটা মাত্র সমাপিকা ক্রিয়া, এই যে এইখানেও একটা সমাপিকা, এইখানেও একটা সমাপিকা, এইখানে হচ্ছে একটা সমাপিকা যদি থাকে, তাহলে সেটা চোখ বন্ধ করে কি হবে? সরল বাক্য হবে। সরল বাক্য হবে। ওকে, তাহলে এই তিনটা শর্ত আমরা সব সময় মাথায় রেখে সরল বাক্যটা সরল কিনা এটা হচ্ছে আইডেন্টিফাই করব। বাক্যটা সরল কিনা এটা আইডেন্টিফাই করব এই তিনটা জিনিসকে মাথায় রেখে। একটা হচ্ছে একটা কর্তা, একটা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, একটা সমাপিকা ক্রিয়া, বহু অসমাপিকা মানে একের অধিক অসমাপিকা থাকতে পারে, একটা সমাপিকা থাকতে পারে। এই পন্থায় আমরা বাক্যটা সরল হবে নাকি জটিল হবে সেটা কি করব? সেটা আইডেন্টিফাই করব। বাক্যটা সরল হবে নাকি জটিল হবে। ওকে, সরল বাক্য শেষ। দেখেন জটিল বা মিশ্র বাক্য। জটিল বা মিশ্র, যেটা জটিল বাক্য সেটাই মিশ্র বাক্য। ঠিক আছে, যেটা জটিল বাক্য সেটাই মিশ্র বাক্য। এই জটিল বাক্যের অপর নামই হইতেছে মিশ্র বাক্য। জটিল বাক্যের অপর নামই হইতেছে মিশ্র বাক্য। এটা আবার হচ্ছে যে আপনার গোড়ায় ফেলেন না, হ্যাঁ জটিল বাক্য যেটা সেটাই মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেকটা নামই হইতেছে মিশ্র বাক্য। তাহলে জটিল বাক্যে যেটা থাকবে, জটিল বাক্যে যেটা থাকে, এখানে সাপেক্ষ সর্বনাম থাকে। কি থাকবে? সাপেক্ষ সর্বনাম। সর্বনাম তো আমরা চিনি না, সর্বনাম, সাপেক্ষ সর্বনাম থাকবে। সাপেক্ষ সর্বনাম কোনগুলা ভাইয়া? সাপেক্ষ সর্বনাম কোনগুলা? আমরা সর্বনাম মানে কি? সর্বনাম জানি কি? বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে মানে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম। ঠিক আছে, মনে করেন আমি রেজা, আমার পরিবর্তে আপনারা হি ব্যবহার করলেন, এই যে হি বা সে, এটা হচ্ছে সর্বনাম। আর রেজা কি? রেজা হচ্ছে আপনার বিশেষ্য। তাহলে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম। এখন সাপেক্ষ সর্বনামের প্রকারভেদ আছে, হ্যাঁ অনেক ধরনের সর্বনাম আছে। এর মধ্যে সাপেক্ষ সর্বনাম কোনগুলা? সাপেক্ষ মানে হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা। ঠিক আছে, একটার সাপেক্ষে আরেকটা। যেমন আমি বললাম যথা, এর সাপেক্ষে মনে করেন তথা। ঠিক আছে, যে, এর সাপেক্ষে সে। যেহেতু, যেহেতু কি হবে? সেহেতু। যা, তা, ওকে, যিনি, তিনি, এরকম কিছু শব্দ থাকবে যেগুলা হইতেছে সাপেক্ষ বাচক। যথা, তথা, যে, সে, যেহেতু, সেহেতু, যা, তা, হ্যাঁ যিনি,
তিনি, এরকম এরকম হচ্ছে, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। খেয়াল করে দেখবেন জটিল বা মিশ্র বাক্যে কি থাকতে পারে, মিশ্র বাক্যে হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকতে পারে, সাপেক্ষ সর্বনাম থাকতে পারে। মনে করেন আমি এরকম বললাম যে গতকাল গতকাল আমার আমার ভাই এসেছিল, ভাই এসেছিল। দেখেন গতকাল আমার ভাই এসেছিল, এটা একটা বাক্য, গতকাল আমার ভাই এসেছিল। ঠিক আছে, এটা কোন বাক্য? এটা নিঃসন্দেহে সরল। কেন সরল? ভাই এসেছিল, আমার ভাই এসেছিল, কর্তা এসেছিল, ক্রিয়া একটা সমাপিকা ক্রিয়া আছে, একটা সমাপিকা ক্রিয়া আছে, একটা কর্তা আছে। গতকাল, গতকাল নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, এটা হচ্ছে আমার ভাই। কে আসছে? আমার ভাই আসছে। তাইলে গতকাল আমার ভাই এসেছিল, একটা সমাপিকা, একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, একটা মাত্র কর্তা আছে, এই জন্য সেটা কি বাক্য? সরল বাক্য। কিন্তু আমি বললাম যে গতকাল গতকাল যে এসেছিল, যে এসেছিল এসেছিল সে আমার ভাই। গতকাল যে এসেছিল সে আমার ভাই। এই যে গতকাল যে এসেছিল সে আমার ভাই, এখানে কিন্তু হয় একটা জিনিস হইতেছে অমিট আছে। ওকে, দেখেন গতকাল যে এসেছিল সে হয় আমার ভাই, সে হয় আমার ভাই। তাহলে দেখেন যে আছে সে আছে, যে আসে সে আছে, যদি এরকম থাকে, যদি এরকম থাকে তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হচ্ছে আপনার জটিল বাক্য হবে। মানে সাপেক্ষ সর্বনাম যদি আপনারা দেখেন তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে জটিল বাক্য হবে। বললাম যে যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম ধর্ম তথা জয়। ঠিক আছে, তাহলে কি? সরল বাক্য। যদি তুমি আসো, যদি তুমি আসো, যদি তুমি আসো আমি যাব, আমি যাব, যদি তুমি আসো আমি যাব, কি হবে? এটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। যে যদি আছে, তুমি, যদি থাকলে হচ্ছে যে আপনার কি হয়? যদি থাকলে হচ্ছে মিশ্র। ওকে, মিশ্র বা জটিল। তাহলে সাপেক্ষ সর্বনাম থাকবে, এক নাম্বার শর্ত, সাপেক্ষ সর্বনাম থাকবে, সাপেক্ষ সর্বনাম থাকবে। দুই নাম্বার দেখেন, দুই নাম্বার থাকবে অসমাপিকা, সমাপিকা বলে যদি থাকে, এই যে বলে দিয়ে একটা কন্ডিশন আছে, হ্যাঁ, বলে যদি অসমাপিকা থাকে, অসমাপিকা প্লাস মনে করেন হচ্ছে এরকম থাকবে যে বলে, এবং বলেটা ব্যবহৃত হবে অনুসর্গ হিসেবে। কি হিসেবে? অনুসর্গ হিসেবে ব্যবহৃত হবে। বলেটা হচ্ছে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে দেখেন যদি অসমাপিকা ক্রিয়া থাকে এবং মাঝখানে বলে অনুসর্গ থাকে, যদি বলে অনুসর্গ থাকে তাহলে সেটা হচ্ছে কি হবে? সেটা জটিল বাক্য হবে। যেমন ওই যে আমি বললাম মা, মা ছিল না, ছিল না বলে কেউ কেউ চুল বেঁধে দেয়নি, চুল বেঁধে বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি। দেখেন মা ছিল না, এই যে এই জায়গায় বলে, বলেটা কি ক্রিয়া? বলা কিন্তু হইতেছে ক্রিয়া না। এই জায়গায় বলে কি? এই জায়গায় বলে হচ্ছে অনুসর্গ। যদি দেখেন কোন সেন্টেন্সের মাঝে, কোন বাক্যের মাঝে বলে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তাইলে সেটা হচ্ছে জটিল হবে, সেটা হচ্ছে জটিল হবে। আবার বললাম যে সত্য কথা, কথা না বলে, না বলে বিপদে পড়েছি, পড়েছি, এইটা কি হবে? দেখেন তো, এইখানেও বলে আছে, এইখানেও বলে আছে, এইটা কি হবে? সত্য কথা না বলে বিপদে পড়েছে, এইটা কি হবে? সত্য কথা না বলে বিপদে পড়েছে। দেখেন এইখানেও বলে আছে, এই বলেটাকে অনুসর্গ, অনুসর্গ মানে তো বুঝেন, অনুসর্গ মানে হচ্ছে শব্দের পরে বসবে, দ্বারা দিয়ে কর্তৃক, ঠিক আছে, মাঝে মাঝারে, তারপরে হচ্ছে আপনার এই যে হইতে থেকে, এরকম হচ্ছে যে আপনার কিছু ওয়ার্ড আছে যারা শব্দের পরে পূর্বে বসে, আপনার পরে বসে কি কয়, একটা হচ্ছে যে আপনার শব্দকে হচ্ছে কানেক্ট করে। তাহলে দেখেন কথা না বলে, এই বলাটা বেসিক্যালি কি? সত্য কথা না বলে, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। কি এটা? এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর পড়েছি, বিপদে পড়েছি, এটা কি? এটা হচ্ছে সমাপিকা। তাহলে সত্য কথা না বলে বিপদে পড়েছি, এটা আপনার অসমাপিকা এখানে বলে, আর এখানে হচ্ছে সমাপিকা। তাহলে এটা কি বাক্য? এটা হচ্ছে সরল। কারণ সরল বাক্যের শর্ত হইতেছে একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে। যদি একটা অসমাপিকা একটা সমাপিকা ক্রিয়া থাকে তাইলে সেটা সরল বাক্য। আর এই বলে যদি হচ্ছে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তাইলে এই বাক্যটা কি বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। বলে কি হয়েছে? এখানে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে বলে হইতেছে ক্রিয়া,
এখানে বলে হইতেছে ক্রিয়া, সত্য কথা না বলে কোনো কিছু বলা, এটা হচ্ছে ক্রিয়া। ওকে, ক্রিয়াটা যে অসমাপিকা ক্রিয়া, কোন ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। তাহলে একটা অসমাপিকা, একটা সমাপিকা থাকলে সরল বাক্য। কিন্তু দেখেন এখানে অসমাপিকা হচ্ছে ছিল না, এটা অসমাপিকা দেয়নি, এটা সমাপিকা। এখন বলে কি, বলে মাঝখানে ব্যবহার হয়েছে অনুসর্গ হিসেবে। তাইলে মিলাবেন, বলে যদি অনুসর্গ হয় সেটা জটিল বা মিশ্র, আর বলে যদি অসমাপিকা হয় তাহলে সেটা হচ্ছে সরল বাক্য। তাইলে এইভাবে আমরা সাপেক্ষ সর্বনাম এবং বলে যুক্ত অনুসর্গ থাকলে আমরা কি করব, আমরা জটিল বাক্যকে চিনতে পারবো। যৌগিক বাক্য একদম সহজ। যৌগিক, যৌগিক মানে কি? ডাবল, তাই না? যৌগিক ভাঙা যাবে। যৌগিক বাক্য, যৌগিক বাক্য কোনটা? যে দুইটা স্বাধীন বাক্য থাকবে। কি থাকবে? দুটি স্বাধীন বাক্য থাকবে। প্রথম শর্ত হচ্ছে দুইটা স্বাধীন বাক্য থাকবে। স্বাধীন বাক্য তো বুঝেন, যে একটা বাক্য আর একটা বাক্যের উপরে ডিপেন্ডেন্ট হবে না, কি হবে না? নির্ভর হবে না। ঠিক আছে, মানে একটা বাক্য অলওয়েজ কি থাকবে? স্বাধীন থাকবে, সে নিজের উপরে ডিপেন্ড করবে। আমি যদি বলি, মনে করেন যদি তুমি আসো আমি যাবো, ধরেন যদি তুমি আসো, আসো আমি যাব, হ্যাঁ, যদি তুমি আসো আমি যাব। এখানে দেখেন আমি যাব, কথা শেষ, আমি যাব, এটা একটা কি? এটা একটা বাক্য। কিন্তু দেখেন বললাম যদি তুমি আসো, যদি তুমি আসো, এটুকু মিলাই দিলাম, বাক্য না, কারণ এই বাক্যটা এইখানে নির্ভর করতেছে, কিন্তু এই বাক্যটা নির্ভর করতেছে না। যদি মনে করেন নির্ভর করে তাইলে হচ্ছে সেটা পরাধীন, আর যদি নির্ভর না করে সেটা হচ্ছে স্বাধীন। তাহলে এইখানে দুইটা স্বাধীন বাক্য থাকবে। কি থাকবে? দুইটা স্বাধীন বাক্য থাকবে। ওকে, দুইটা স্বাধীন বাক্য থাকবে এবং মাঝখানে কিছু সংযুক্ত বাচক শব্দ থাকবে। সংযুক্ত শব্দ, যেমন মনে করেন এবং, হ্যাঁ, তারপর হচ্ছে কিংবা, ওকে, বা কিন্তু, কি হইতে পারে? কিন্তু, এই শব্দগুলা, ঠিক আছে, অথবা, তথাপি, এই শব্দগুলা যদি মাঝখানে দেখেন তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে যৌগিক বাক্য হবে। সেটা কি হবে? সেটা যৌগিক বাক্য হবে। যেমন দেখেন, যেমন সে সৎ কিন্তু সে গরিব। দেখেন, সে সৎ কিন্তু সে গরিব। ওকে, আমরা বললাম সে সৎ বা সে হয় সৎ, এখানে হয় উচ্চ থাকে, হ্যাঁ, সে হয় সৎ একটা বাক্য, সে হয় গরিব আরেকটা বাক্য। দুইটা কি বাক্য? দুইটা স্বাধীন বাক্য, দুইটা স্বাধীন বাক্য। এটাও স্বাধীন, এটাও কি? এটাও স্বাধীন। দুইটা স্বাধীন বাক্য, একটা কিসের মাধ্যমে যুক্ত আছে? সংযুক্ত শব্দের মাধ্যমে যুক্ত আছে। এটা কি? এটা হচ্ছে কিন্তু। দুইটা স্বাধীন বাক্য যখন কোনো সংযুক্তর মাধ্যমে যুক্ত থাকবে, দুইটা বর্ণ এর মাধ্যমে যুক্ত থাকবে অব্যয়ের মাধ্যমে, তখন সেগুলাকে আমরা কি বলবো? তখন সেগুলাকে আমরা যৌগিক বাক্য বলবো। আশা করি এই যে সরল, জটিল, যৌগিক বাক্য, ওকে, উদ্দেশ্য বিধেয় কি, আকাঙ্ক্ষা, আসক্তি কি, এইগুলা নিয়ে আপনাদের হচ্ছে কোনো রকম কনফিউশন থাকবে না এবং আপনারা খুব সহজেই দেখেই বলে দিতে পারবেন এটা সরল বাক্য, এটা জটিল বাক্য। সো আমাদের এই যে নিয়মিত টিউটোরিয়াল গুলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন।